ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। তারা চাণক্য, কৌটিল্য শাস্ত্র, মহাত্মা গান্ধী, অসহযোগ আন্দোলন মানে এগুলোতে বিশ্বাসী। তারা জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, এইসব থিওরিতে বিশ্বাসী। তার মানে এই নয় যে তারা চক্র ধারণ করতে পারে না। তার মানে এই নয় যে তারা তাদের দেশকে রক্ষা করতে জমের রূপ ধারণ করতে পারে না। এই যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, মানে যাকে কোলেপিটি করে মানুষ করেছে সেই মানে বুকে ছুরি বসানোর চেষ্টা করেছেন, এর ফল খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ যে মানুষ করে সে জানে যাকে মানুষ করছি ওর ত্রুটি লাইনটা কোথায়। আর ক্ষমতার দিক থেকে হোক, শক্তির দিক থেকে হোক, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো সকলেই কিন্তু ভারতকে সমীহ কদর করে চলে। এই যে একের পর এক হুমকি ধামকি দিয়ে এটা নিয়ে নেব, ওটা নিয়ে নেব, এটা সংকট, ওটার মানে বয়কট, এগুলো করেছেন না। এর রিভেন্স, এর মানে রিয়াকশানটা, এর প্রতিবাদটা যখন হবে বা এটার উল্টো ক্রিয়া যখন করা শুরু করবে, তখন কিন্তু সেটা হজম করতে পারবেন বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। এই যে মানে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে সম্পর্ক করে মানে তার দেশের চিকেন নেক, 7 সিস্টার্স, তার দেশের ব্যবসা বাণিজ্য, তার বিভিন্ন ইস্যুতে যেগুলোতে স্বাধীনতার আগ থেকে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, একটা ভালোবাসার সম্পর্কে এগিয়ে গিয়েছিল, সেইগুলোতে তাদের সাথে সম্পর্ক তিক্ত করে তার শত্রু রাষ্ট্রের সাথে ক্ষতি সাধন করে হলেও, নিজেদের ক্ষতি করে হলেও। হ্যাঁ, এবারে আমার একটুখানি না বললেই নয়, যাকে জন্ম দিয়েছে এই ভারত তার উপরেই প্রত্যাঘাত। এবারে দেখুন, সবথেকে বড় ব্যাপার, 71 সালে যেই দেশটাকে স্বাধীন করে বাংলাদেশের নতুন জন্ম দেওয়া হয়েছিল, সেই দেশটাই কিনা আবার ভারতকে 7 সিস্টার কেটে দেওয়ার কথা, বা আমাদের যে চিকেন নেক আছে সেই চিকেন নেকটাকে আলাদা করে দেওয়ার কথা বলছে। আর আমাদের যে আর শত্রু মানে পাকিস্তান, সেই পাকিস্তান যাদের সঙ্গে এদের অন্তর্দ্বন্দ্ব চলেছিল দীর্ঘদিন যাবৎ, যাদের কাছ থেকে আমরা বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশে জন্ম দিয়েছিলাম, পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশে জন্ম দিয়েছিলাম, সেই বাংলাদেশ আবার কী করছে, তাদের পরম শত্রু সেই পাকিস্তানের সঙ্গে মিত্রতা তৈরি করছে, অর্থাৎ ভারতকে চাপে রাখার জন্য। আর সেটাই ইউনূস এখন নিজেও বুঝতে পারছে না যে দেশকে কতটা সমস্যার মধ্যে উনি ফেলে দিতে চাইছেন। ভারত চাইলে যে কোনো মুহূর্তে অ্যাকশান নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। ভারত এই মুহূর্তে সারা বিশ্ব, যেখানে বিশ্বগুরু হিসাবে ভারতকে বা নরেন্দ্র মোদীকে উপস্থাপন করেছে, সেখানটায় ভারতের অর্থনীতি এই মুহূর্তের জন্য 4র্থতম স্থানে, 3য় স্থানের দিকে এগোতে চলেছে। বিমান বাহিনীতে ভারত এই মুহূর্তের জন্য 3য় পজিশানে, সামরিক শক্তিতে 4র্থতম স্থান। তাদেরকে বিপদে ফেলার জন্য করছেন বা করার চেষ্টা করেছেন, এর ফল, এর আউটকাম যে ভালো হবে না, এটা পাগলও বোঝে। যারা এগুলো করে তারা সব উগ্রপন্থী, মানে উগ্র মানসিকতার। তারা চায় না, তাদের মন মানসিকতা এরকম, শুধু আমরা ভালো থাকলে হলো, আর কে ভালো থাকলো, কার বাস গেল না গেল, সেটা তাদের দেখার বিষয় না। আমরা তো দেখছি সেই 5ই আগস্ট 2024-এর পর থেকে আজ পর্যন্ত সাধারণ জনগণের মঙ্গল, কল্যাণ এবং উপকার হয়েছে এমন একটা সেক্টর আপনারা দেখাতে পারবেন যে ওই সেক্টরটা। বরং কালকে একটা রিপোর্ট দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে 20% শুল্ক দেওয়ার পরও
20% শুধু অক্টোবর মাসে বাংলাদেশে 20% রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে, অর্থাৎ 20% আগে যা হতো তার সে 20% রপ্তানি মানে বাজেট বা রপ্তানি বাজেট নয়, রপ্তানি করার জন্য যে অর্ডার, সেই অর্ডার কমে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প ইতিমধ্যে ধ্বংসের খাদে এসে দাঁড়িয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ বাংলাদেশে বেকার। শুধু এই বেকার লোকগুলোই যদি রাস্তায় এসে দাঁড়ায়, তা ডক্টর ইউনূস সরকারের ওই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণের যা কিছু আছে সব কিছু ইট খুলে নিয়ে গেলেও সেই মানে জনগণের ভাগে একখান করে পড়বে কিনা। কারণ যদি 2 লক্ষ লোক বেকার হয়, তো 4 লক্ষ লোক মানে তারা এখন খাদ্য কষ্টে আছে। ইতিমধ্যে মানে জাতিসংঘের 3টি শক্তিশালী প্রতিষ্ঠান রিপোর্ট দিয়েছে যে ডিসেম্বরে বাংলাদেশের 1,60,00,000 মানুষ দারিদ্র মানে চরম খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে। এর মধ্যে আপনি ভারতের সাথে কার মোহে, কার মানে প্ররোচনায়, কার ঝোঁকে, কাদের মানে কথায় আপনি শত্রুতার পথে দিনকে দিন হেঁটে যাচ্ছেন। ভারত কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কিন্তু এই ধৈর্যের বাদ, এই ধৈর্যের সীমা যখন অতিক্রম করবে তখন কিন্তু ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। এর আগে হয়েছে মানে পানির বোন, এইবার হয়তো বা সেটা রক্ত গঙ্গা, রক্ত বন্যা হয়ে যাবে এটা। তখন দেখবেন বিভিন্ন জায়গা থেকে মিসাইল স্ট্রাইক, বিভিন্ন জায়গায় মানে দখল, এগুলো চলতেছে। কিচ্ছু করার থাকবে না। বাংলাদেশের হাতে এমন কোনো পারমাণবিক শক্তি, এমন কোনো অস্ত্র, এমন কোনো মিসাইল, এমন কিছু নেই যে আকাশ সীমাটাকে আটকানোর মতো কোনো দক্ষতা, শক্তি, সামর্থ্য দেশের নেই। শুধু আমরা চিন্তা ভাবনা আসবে, পাবো, হবে, মানে অল টাইপস অফ মানে স্পিচ আর ফিউচার স্পিচ। রিসেন্টলি আমাদেরকে আজ যদি ভারত আক্রমণ করে, তাকে প্রতিহত করার মতো আপনার কি আছে? এই জামাত এ বলে এ করবে, তা করবে, কি করেছে? কোনো সময় ফ্রন্ট লাইনে যে সরাসরি এই যে জুলাই গণঅভ্যুত্থানে আপনি তাদেরকে সরাসরি কোনো ভূমিকায় দেখেছেন? দেখেন নাই। তারা সরাসরি কোনো ভূমিকায় যায়ও না। আপনি ওই যে তারা গোপনে গুপ্তচর ভিত্তিতে ভালো পারদর্শী। সুতরাং আপনি ওই যে আমজনতা তারেক একটা কথা বলে, ওরা কোথায় ছিল, কোথায় ছিলি? ওই যে এই নুচ্ছা তুই, মানে এই নুচ্ছা তুই জুলাই গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলি? তুই যে ক্ষমতায় বসিস কোন মানে কী কারণে বসিস? মানে এই যে কথাগুলো, এগুলো এখন মানুষ বলা শিখেছে, বলছে, বলবে। সুতরাং অবস্থা বেগতিক। ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, মানে পাকিস্তানের পামে পড়েন না। পাকিস্তান আপনার কখনোই ভালো চায় না। কারণ পাকিস্তান 1971 সালে ভারতের সহযোগিতার কারণে পরাজিত হয়েছে, চরম মারাত্মক পরাজিত হয়ে তারা বাংলাদেশ ছেড়ে, অর্থাৎ পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সেই বাংলাদেশকে দিয়ে যখন ভারতকে তারা অপমান করাতে পারে, তখন তারা ভাবে যে এই যে আমরা প্রতিশোধ নিলাম, দেখ তোরা যারা পীড়িত করে একসাথে ভালো সম্পর্ক করে দেশটাকে স্বাধীন করে নিয়েছিলি, তোদের মধ্যে বাদিয়ে দিলাম। দেখেছিস বুদ্ধি কারে বলে? তো এই পাকিস্তান আপনার ক্ষতি চায়, এটাই সত্য কথা, চিরন্তন সত্য কথা। তারা কোনো দেশের ভালো চেয়েছে এটা আমি আজ পর্যন্ত দেখি নাই। তাদের কোনো মুসলিম দেশের সাথেও সম্পর্ক ভালো নাই। আর বাংলাদেশ তাদের অপমান, অপদস্থ, তাদের হেনস্থা করি নাই, এমন কোনো অপমান তাদের নেই। তারপরে স্বাধীনতার 54 বছরের ইতিহাসে তারা এদেশ থেকে কোনো সম্মান পায়নি। সুতরাং তারা এদেশের মঙ্গল, শান্তি, কল্যাণ চাবে, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। সুতরাং ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, কারণ এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কপালে কিন্তু শনিই আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই ব্যক্তির যে কথাগুলোর ভেতরে কিন্তু অনেকটাই যুক্তি আছে। দেখেন, এখন পর্যন্ত এত কিছু ঘটনা ঘটছে, ভারত সরকার পুরো নিশ্চুপ, কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে আমাদের দেশের যারা শত্রু, তারা কিন্তু এসে অলরেডি
চিকেন নেগের পাশে যে ওদের একটা পতিত এয়ারপোর্ট রয়েছে, সেখানে চায়নাকে বসাচ্ছে। পাকিস্তান থেকে জঙ্গি প্রাপ্ত আইএসআই যারা জঙ্গি রয়েছে তারা ঢুকছে, বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রকম আইএসআই প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে। এটা কিন্তু গোপন খবর কিন্তু ভারত সরকারের কাছে আছে। এটা শুধু একটা দুটো ঘাঁটি নয়, আমি যতটুকু জানি 40টার ওপরে, প্রায় 42টার মতো জঙ্গি ঘাঁটি কিন্তু ইতিমধ্যে ভারতের বিভিন্ন বর্ডারের আশপাশ দিয়ে বিরাজমান, এবং সেখানে কিন্তু রীতিমতো প্রশিক্ষণ চলছে বা দেশের সার্বভৌমত্ব নষ্ট বা অন্য কিছু একটা সমস্যা তৈরি করার জন্য চেষ্টায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখেছি আমাদের চাণক্য অজিত ডোভাল উনি কিন্তু 2-3বার করে এসেছেন, এবং ভেতরে ভেতরে কী বৈঠক করেছেন সেটা উনি জানেন। এবং আমরা কিন্তু রীতিমতো দেখেওছি যে চিকেন নেকের আশেপাশে ভারত সরকার, যেটা আমাদের চীন সীমান্তে অরুণাচলের ঠিক ওপরে, ওয়েস্ট বেঙ্গলের উপরের দিকটায়, ওখানটাতে বেশ কিছু আমাদের সামরিক অস্ত্রশস্ত্র বা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করেছিল, এবং সেখানে যে সমস্ত অস্ত্রগুলো বা মিসাইলগুলো বা যা কিছু নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে আর ফিরিয়ে আনা হবে না, ওখানটায় মজুত করে রাখা হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্তে, যেটা আমাদের দিনাজপুরের ওই চত্বরে, ওখানটাও কিন্তু আমাদের বেশ কয়েকটা নতুন সামরিক ঘাঁটি কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এই কারণের জন্যে যে চীন বা বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে কিন্তু শায়েস্তা করার জন্যই কিন্তু এই ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে। যে আগামী দিনে কি হতে চলেছে সেটা পরের কথা, কিন্তু ব্যবস্থা করতে কিন্তু ছাড়িনি কোনোরকমভাবে আমাদের চাণক্য অজিত ডোভাল মহাশয়। সুতরাং এই ইউনুস, সুদখোর ইউনুস ভারতের দিকে চোখ রাঙাচ্ছে যে তোমাদের এই করব, ওই করব, কলকাতা দখল করব, দিল্লি দখল করব, চিকেন নেক কেটে দেবো, 7 সিস্টার আলাদা করে দেবো। কিন্তু এই সুদখোর যে ব্যক্তি ইউনুস এখনও নিজেকে যদি না শোধরায় আগামী দিনে, এর জন্য কিন্তু বাংলাদেশকে কিন্তু চরমতম আর কি শাস্তি ওনাকে ভোগ করতে হবে এই ইউনুসের জন্যে বাংলাদেশবাসীকে। সুতরাং ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।